স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাগিব রহমান। ভারতের সাথে 2 সপ্তাহের যোগাযোগ বিচ্ছিন্নতায় স্থলবন্দরগুলোতে আটকা পড়েছেন অন্তত 2 বাংলাদেশি নাগরিক। আটকা পড়াদের অভিযোগ, করোনা নেগেটিভ সনদ থাকার পরও দেশে ফেরত আসতে পারছেন না তারা। দেশটিতে আরখা থানার ট্রিপল মিউট্যান্ট করোনায় সংক্রমিত হয়ে যাতে কেউ বাংলাদেশে ঢুকতে না পারে সেই নজরদারিতে হঠাৎ করেই অনিশ্চিত হয়ে পড়েছে তাদের দেশে ফেরা। ভারতের পেট্রোপোল স্থলবন্দরে আটকে থাকা বাংলাদেশিদের অভিযোগ, ইমিগ্রেশন কর্মকর্তাদের আন্তরিকতার অভাবেই চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। ভারতে আরখা থানা ট্রিপল মিউট্যান্ট করোনায় সংক্রমিত হয়ে বিপর্যস্ত দেশটির সাধারণ মানুষ। প্রতিদিনই আক্রান্ত মৃতের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড। এমন অবস্থায় ভারতের সাথে সকল ধরনের যোগাযোগ 14 দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ সরকার। আওতামুক্ত শুধু জরুরি পণ্য পরিবহন। সরকারের হঠাৎ এমন সিদ্ধান্তের কারণে সীমান্তে আটকা পড়েছে শত শত বাংলাদেশি নাগরিক, যাদের অধিকাংশ গিয়েছিলেন চিকিৎসা নিতে। বিক্ষোভ করা এইসব বাংলাদেশি নাগরিক বলছেন, এমন সিদ্ধান্তের কারণে ভারতে দীর্ঘ সময় অবস্থান করার মতো আর্থিক সামর্থ্য নেই তাদের। অনেকেরই ফুরিয়েছে পাসপোর্টের মেয়াদও। এখন আমাদের দেওয়ালে পেট থেকে গেছে, আমাদের পেটে ভাত নাই, আমরা তাহলে কি করব? আর আমাদের কাছে এমন কোনো অর্থ নেই যে আমরা হোটেলে যাই 2 মুঠো ভাত খাইয়ে এখানে থাকবো। এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি, অনেকজন খায় নাই, এখন যেতে পারবো কিনা সেটা তো জানি না। আমি চিত্তরঞ্জনে 6 মাস ধরে আমি চিকিৎসা হচ্ছে, আমার ভিসা আজকে শেষ। এমন বাস্তবতায় কলকাতার ডেপুটি হাইকমিশনের অফিস থেকে দেয়া সার্কুলারে বলা হয়েছে, কোভিড টেস্টের সনদ এবং অনাপত্তিপত্র পাওয়া সাপেক্ষে দেশে ফিরতে পারবেন এসব মানুষ। তবে পেট্রাপোল বন্দরে এসে নিজ দেশে ঢুকতে না পারা নাগরিকরা এই সার্কুলারকে ভোগান্তির অন্যতম কারণ হিসেবে দাবি করেছেন। আমরা এখানে যোগাযোগ করছি, আন্দোলন করছি, ওরা বলছে যে মিটিং সকাল থেকে শুধু বলে যাচ্ছে যে মিটিং হচ্ছে জানাচ্ছি, মিটিং হচ্ছে জানাচ্ছি, কিন্তু তাদের মিটিং শেষ হয়েছে, কি হয়েছে আমাদের কিছু বলে নাই। আমরা যারা বাংলাদেশি মানুষ ওপারে আছি চিকিৎসার জন্য, তাহলে আমাদের তো 24 ঘন্টা সময় দেওয়া হয়নি বাংলাদেশে যাওয়ার জন্য। এখনো সীমান্তে অপেক্ষমান রয়েছেন আটকে পড়া বেশিরভাগ বাংলাদেশি। তবে অনেকেই কলকাতায় ফিরে গেছেন বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করতে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া 10 করোনা রোগীকে আবারও হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে। গত রাতেই তাদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ভারত থেকে আসা করোনা পজিটিভ রোগীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসার নির্দেশ ছিল সরকারের। সে অনুযায়ী বেনাপুল ইমিগ্রেশন পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা করোনা রোগী শনাক্ত করে যশোর জেনারেল হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠান। এর মধ্যে গত শনি ও রবিবারের মধ্যে 10 জন করোনা রোগী হাসপাতাল থেকে পালিয়ে যান, যাদের মধ্যে 7 জনই ভারত থেকে করোনায় আক্রান্ত হয়ে আসা। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদের পুনরায় হাসপাতালে আনা হয়েছে। ভারত থেকে আমদানি বন্ধ থাকলে ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে দেশে যে কোনো সময় ভয়াবহ অক্সিজেন সংকট দেখা দিতে পারে। এর মধ্যে স্বাভাবিকের চেয়ে দেশে অক্সিজেনের চাহিদা বেড়েছে 80%। ফলে সরবরাহ ঠিক রাখতে হিমশিম খাচ্ছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এই মুহূর্তে সংকট নেই, তবে ভবিষ্যৎ বিবেচনায় শিল্প খাতে ব্যবহৃত অক্সিজেন স্বাস্থ্য খাতে ব্যবহারের প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি অন্য উৎসের সন্ধানও করছে সরকার। লাকমিনা জাসমিন, সোমার রিপোর্ট। দেশে করোনা রোগী বৃদ্ধির সাথে সাথে বাড়ছে অক্সিজেনের চাহিদাও। স্বাভাবিক সময়ে যেখানে অক্সিজেনের চাহিদা থাকে 100 থেকে 120 টন, সেখানে বর্তমানে চাহিদা বেড়ে দাঁড়িয়েছে 150 থেকে 180 টন। দৈনিক অক্সিজেনের গড় চাহিদা বেড়েছে 80%। মেডিকেল ও শিল্প মিলিয়ে দেশে মোট অক্সিজেন চাহিদা 220 থেকে 250 টন। এর মধ্যে 75%ই পূরণ করে লিন্ডে বাংলাদেশ। এর বাইরে স্পেকট্রা ও ইসলাম অক্সিজেন নামে 2টি প্রতিষ্ঠান অক্সিজেন উৎপাদন করে, বাকিটা আসে ভারত থেকে। কিন্তু সোমবার বেনাপোল স্থলবন্দরে খোঁজ নিয়ে জানা যায়, 21 এপ্রিলের পর অক্সিজেনের নতুন কোনো চালান আসেনি ভারত থেকে। বেসরকারি হাসপাতাল মালিকরা বলছেন, বর্তমানে সংকট না থাকলেও রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে সংকট তৈরির জোর সম্ভাবনা রয়েছে। আমাদের আগে
একটি হসপিটালে প্রতি মাসে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হতো, এখন একদিনে সে পরিমাণ আপনার অক্সিজেন লাগছে। একটা প্ল্যান্ট থেকে আমার হসপিটালে যে অক্সিজেন নিচ্ছি সেটা ভর্তি তার প্রায় 12 ঘন্টা সময় লেগে যায়। প্রত্যেকটা প্ল্যান্টে যারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তৈরি করে তাদেরকে মেডিকেল অক্সিজেন তৈরি করার ফ্যাসিলিটি তৈরি করতে হবে। ক্রমবর্ধমান অক্সিজেন চাহিদার বিপরীতে সংকট তৈরির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না খুচরা ব্যবসায়ীরাও। এই মুহূর্তে সকল ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ফিলিং বন্ধ রেখে শুধু মেডিকেল সাপোর্ট দিলে আমাদের যে ফ্যাক্টরি আছে, আশা করি আমাদের অক্সিজেনের কোনো সংকট হবে না। ভারতে স্বাভাবিক সময়ে মোট অক্সিজেন সরবরাহের 85% শিল্প খাতে আর 15% খরচ হতো স্বাস্থ্য খাতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশটিতে 90% অক্সিজেনই স্বাস্থ্য খাতে ব্যবহার করেও কুল কিনারা পাচ্ছে না ডাক্তাররা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখনই এমন আশঙ্কা না থাকলেও ভবিষ্যতের কথা ভেবে শিল্প খাতের অক্সিজেন স্বাস্থ্য খাতে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন তারা। আমরা লিকুইড অক্সিজেন থেকে কিছুটা পরিবর্তন করে আমরা গ্যাসিয়াস অক্সিজেন ফর্মে চলে আসবো। তখন আমাদের এই গ্যাসিয়াস ফর্মে আমরা অক্সিজেন দিতে পারবো, কারণ এই গ্যাস ফর্মে যে অক্সিজেন, এই অক্সিজেনে আমাদের ঘাটতি নেই। বিকল্প উৎস হিসেবে আরও 3টি অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে সরকার। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রাপ্ত অক্সিজেনের সুষম বন্টনের উপরই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। টিকার মজুদ না থাকায় গতকাল থেকে বন্ধ রয়েছে প্রথম ডোজের টিকাদান। সিরামের 20 লাখ ডোজের চালান প্রাপ্তিও অনেকটা অনিশ্চিত। টিকা না এলে সরকারের হাতে থাকা সবগুলো টিকা প্রয়োগের পরও অনিশ্চিত হয়ে পড়বে প্রথম ডোজের নেয়া প্রায় 13.5 লাখ মানুষের দ্বিতীয় ডোজ। শুধুমাত্র একটি টিকার উৎসের উপর নির্ভর করা সরকারের অদূরদর্শিতা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রবিবার সারা দেশে প্রথম ডোজের টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেই কারণেই সোমবার রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় কিছুটা কম। তবে সিরাম থেকে টিকা পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়, সংখ্যা বাড়ছে প্রথম ডোজের টিকা নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ প্রাপ্তি নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন 58 লাখের বেশি, যার মধ্যে 23 লাখের বেশি নিয়েছেন দ্বিতীয় ডোজের টিকা। সব মিলিয়ে 81 লাখ ডোজের বেশি টিকা প্রয়োগ সফলভাবে সম্পন্ন হলেও সরকারের হাতে মজুতকৃত টিকা আছে মাত্র 23,54,734 ডোজ। সেই হিসেবে সবগুলো টিকার সফলভাবে প্রয়োগ হলেও দ্বিতীয় ডোজের টিকা বঞ্চিত থাকবেন আরও অন্তত 13,36,800 জন। এখানেই শেষ নয়, এর মধ্যে টিকা বঞ্চিত হতে পারেন আরও অন্তত 5 থেকে 10% মানুষ, কারণ স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে 5 থেকে 10% ডোজ টিকা অপচয় বা নষ্ট হয়েছে, যা স্বাস্থ্য খাতে স্বাভাবিক প্রক্রিয়া। 5 থেকে 10% মতন টিকা অপচয় হতে, মানে ভাইল পড়ে গিয়ে বা এই যে সিরিঞ্জে টানা হচ্ছে এটাতে নষ্ট হতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র একটি ডোজের টিকার উপর নির্ভর করাটা স্বাস্থ্যসেবা বিভাগের অদূরদর্শিতার পরিচয়। এটি একটি অদূরদর্শী পরিকল্পনা এবং সিদ্ধান্ত ছিল। দেশের বিশেষজ্ঞগণ বারবার এই বিষয়টি নীতি নির্ধারকদের গোচরে আনার জন্য নানাভাবে বলেছেন, কিন্তু দায়িত্বশীলরা তাদের কথায় কর্ণপাত করেননি। কোভিড জাতীয় কমিটির সদস্য বলছেন, যারা অক্সফোর্ডের কোভিডশিল্ডের প্রথম ডোজের টিকা নিয়েছেন, দ্বিতীয় ডোজের টিকার ধরন পরিবর্তনের কোনো সুযোগ নেই। ফার্স্ট ডোজ যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছে তাদের ক্ষেত্রে সেকেন্ড ডোজ সেম ভ্যাকসিন নিতে হবে, অন্য কোনো ভ্যাকসিন নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কোভ্যাক্স সামনের মাসে ফাইজারের যে 1 লাখ ডোজ টিকা দিচ্ছে, সেই টিকাও নেওয়ার সুযোগ হচ্ছে না শুধুমাত্র প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বৈশ্বিক মহামারী করোনার ক্ষতি কাটিয়ে উঠতে উন্নত বিশ্ব এবং উন্নয়ন সহযোগীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশনের সভায় কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, মহামারী পরবর্তী উন্নয়ন প্রচেষ্টা হওয়া উচিত টেকসই এবং অংশগ্রহণমূলক। শাহ আলী জয়ের রিপোর্ট। করোনা বাস্তবতায় বিশ্বজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড যখন স্থবির, আর্থসামাজিক নিরাপত্তা যখন হুমকির মুখে, এমন বাস্তবতায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন এসকেপের ৭৭তম বৈঠক। করোনার কারণে এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠক করেন এই অঞ্চলের শীর্ষ নেতারা।
and elaborate. উদ্বোধনী পর্বের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে এলোমেলো করে দিয়েছে। এ কারণে প্রতিদিনই বাড়ছে মৃত্যু, বাড়ছে দারিদ্র্য। পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেন তিনি। The developed world, development partners and IFIS should come forward in attaining quick recovery from the COVID pandemic. এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর জনস্বাস্থ্য ব্যবস্থায় আরও কার্যকরী উদ্যোগ নেয়ার তাগিদ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। To build back better from any crisis, the development approach should be more inclusive, resilient and environment friendly. The Asia-Pacific region should take efficient policies and strategies for a strengthened and universal public health system. শেখ হাসিনা বলেন, উন্নয়নের সবচেয়ে কার্যকর উপায় আঞ্চলিক সহযোগিতা। এজন্য সার্ক, বিমস্টেকের মতো যে কোনো আঞ্চলিক উদ্যোগকে স্বাগত জানায় বাংলাদেশ। Number 4. শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। চলমান সর্বাত্মক বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। আজ প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মাস্ক না পরলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে দ্বিতীয় দফার লকডাউনের পঞ্চম দিনও ছিল সাধারণ দিনের মতোই। শহরের রাস্তায় গণপরিবহন বাদে সব ধরনের যানবাহনের অবাধ চলাচল লক্ষ্য করা গেছে। যানজটের সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। পুলিশি তল্লাশিও ছিল না আগের মতো। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আব্দুল্লাহপুরের সকালবেলা চিত্র দেখে বোঝার উপায় নেই যে কঠোর লকডাউন চলছে। যানজট আর যানবাহনের চলাচলও ধীরে ধীরে। এর মাঝেও আছে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট, চলে নামে মাত্র তল্লাশি। মাল দিয়ে বাড়িয়েছি দোকান না, মাস্ক পরা অবশ্য জরুরি, কিন্তু আমার ওই যে শ্বাস প্রশ্বাস টানতে কষ্ট দিচ্ছে রোজার কারণে, তো ওই জন্য খুলে গেছে। রাজধানীর অন্যতম এলাকা রামপুরা ও বাড্ডা, সেখানেও একই চিত্র। সাধারণ দিনের মতোই চলাফেরা করছে মানুষ, নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। মাস্ক আছে পকেটে, গরম তো, গরমের মধ্যে একটু বিরক্ত লাগতেছে, অনেক দূর থেকে আসছি। মাস্ক আছে, মাস্কটা হারাই গেছে। মাস্ক কিনবো সামনে আমার দোকানে জায়গায়। হ্যাঁ, আমার দোকান মাস্ক আছে, দোকানে আবার একটা নিয়ে গেছিলাম, ওটা হারাই গেছে, তো আবার যাই পড়বো আর। অন্য দিনের তুলনায় গেল দুদিন জনসাধারণের চলাফেরা অনেকটা বেশি, বললেন দায়িত্বপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা। লোক বাইরে আমরা চেষ্টা করছি যাদের চেক করার বা চেক করতেছি, মুভমেন্ট পাস নিয়ে যাচ্ছে কিনা বা আইডি কার্ড নিয়ে যাদের প্রয়োজন আছে যাচ্ছে কিনা, এগুলো আমরা চেক ব্যাক করতেছি। প্রচুর লোক, মানে অনেকে বিনা কারণেও যাচ্ছে, অনেকে কারণেও যাচ্ছে, অনেকে শপিংয়ে যাচ্ছে, যার যেটা প্রয়োজন যাচ্ছে। চলতি লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি করে 5 মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানীর লকডাউন পরিস্থিতি জানাতে বনানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, লকডাউনে রাজধানীর সড়কগুলোর চিত্র কেমন দেখছেন এই মুহূর্তে? রাগীব, সকাল থেকেই কিন্তু রাজধানীতে সব ধরনের গণপরিবহনই চলছে, অর্থাৎ গণপরিবহন বলতে যেটি বাদ আছে সেটা হলো বাস শুধু চলাচল করছে না, এছাড়া বিভিন্ন শিল্প কারখানায় যেহেতু যারা কাজ করেন তাদেরকে নিজস্ব পরিবহন ব্যবস্থায় যেতে বলা হয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু সেই ব্যবস্থাটি গ্রহণ করেছে, সেই বাসগুলো শুধুমাত্র চলছে এবং সকাল থেকে কিন্তু সব ধরনের যানবাহনই চলছে আপনি দেখতে পাচ্ছেন। এবং আরেকটি বিষয় সেটি হলো যে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে লকডাউন কিন্তু আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হবে। এটি গতকাল একটি সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষ থেকে এবং এটি হয়তোবা প্রজ্ঞাপন আসবে আপনি জানেন। এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে বাস ছাড়া অন্য সব ধরনের গণপরিবহন চলবে, অর্থাৎ 5 মে পর্যন্ত এই যে লকডাউনের যে নিয়মকানুন এবং বিধিনিষেধ এগুলো চলমান থাকবে। আর শিল্প কারখানা খোলা থাকলেও সবাই কিন্তু যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে যেসব শিল্প কারখানা খোলা রাখা হবে বা অফিস আদালত খোলা রাখা হবে তাদের চলাচলের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা রাখা, সেটি কিন্তু সব
শিল্প কারখানা বা সব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেটি করা হয়নি। অনেকেই কিন্তু হেঁটে হেঁটে তাদের অফিসে যাচ্ছেন, বিশেষ করে যারা গার্মেন্টস কর্মী, যারা শিল্প কারখানায় কাজ করেন তারা হেঁটে যাচ্ছেন। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে যারা কাজ করেন অনেকেই ব্যক্তিগত গাড়ি বা তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাইক্রোবাস এগুলোতে যাতায়াত করছেন। আর সব থেকে ভোগান্তিতে পড়ছেন আসলে মধ্যবিত্ত শ্রেণী যারা, তারা কিন্তু এই যে সিএনজিতে চলাফেরা করছেন এবং তারা একটি কথা বলছেন যেটি আমরা শুরু থেকেই শুনছিলাম, যে প্রতিটি সিএনজিতেই কিন্তু 4 থেকে 5 জন মানুষ নিয়ে যাচ্ছেন এবং বেশি ভাড়া গুণে কিন্তু তাদেরকে এদের কর্মস্থলে যেতে হচ্ছে এবং তারা যেটি বলছেন যে এই লকডাউনে সব কিছুই খোলা রয়েছে, শুধুমাত্র বাস না চলার কারণে তাদের এই ভোগান্তি এবং তারা এই ভোগান্তি তাদেরকে পোহাতে হচ্ছে এবং এটি করে তারা যাচ্ছে। এবং সকালবেলা সেক্ষেত্রে গণপরিবহনের চাপ কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটি বেড়ে যায়। রাগিব। জি, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাসুদা লাবনী, জানাচ্ছিলেন লকডাউনের রাজধানীর সড়কগুলোর সর্বশেষ পরিস্থিতি। এবার যাব অন্যান্য সংবাদে। করোনায় থমকে থাকা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন, সেই সাথে ক্ষতিগ্রস্ত শিক্ষক এবং শিক্ষার্থীরা যেন শিক্ষাভিমুখ হয়ে ঝরে না পড়ে, বন্ধ না হয় শিক্ষা প্রতিষ্ঠান, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর সেজন্য আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। বলছেন গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে শিক্ষার প্রযুক্তিগত উন্নয়নের কোনো বিকল্প নেই। সজল দাসের প্রতিবেদন। করোনায় থমকে গেছে শিক্ষা ব্যবস্থা, কবে স্বাভাবিক হবে তাও অনিশ্চিত। করোনা বাস্তবতায় শ্রেণীকক্ষের গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় ফেরার সম্ভাবনা নিয়ে সংশয়ে শিক্ষা সংশ্লিষ্টরা। সেক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে জোর দিচ্ছেন তারা। অনলাইন এডুকেশনকে বিশেষ গুরুত্ব দিতে হবে, দেরি করা যাবে না, কারণ এই করোনা মহামারী শেষ হচ্ছে না। এই বাজেটে এডুকেশনকে গুরুত্ব দিয়ে, টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দিয়ে, ডিজিটাল এডুকেশন গুরুত্ব দিয়ে, অনলাইন এডুকেশনকে গুরুত্ব দিয়ে এবং বাজেটের জিডিপি ন্যূনতমকে 2-এর জায়গায় 4-এ আসতেই হবে। করোনায় আর্থিক ক্ষতি, খাদ্য নিরাপত্তার অভাব আর নব্য বেকারত্বের কারণে সৃষ্ট শিক্ষা সংকট মোকাবেলায় আসন্ন বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। যখন আমরা করোনার সংকটে পড়ে গেলাম তখন থেকে এই পর্যায়ক্রমে প্রাথমিক পর্যায়ে যারা শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছে তাদের অনেকেই চাকরিচ্যুত হচ্ছে। অনেক শহরের, এমনকি শহরের কিন্ডারগার্টেন স্কুল অনেকগুলো বন্ধ হয়ে গেছে। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় প্রণোদনা প্যাকেজের কথাও বলছেন তারা। যে সমস্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা ঝরে যাচ্ছে, ঝরে পড়ছে বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা, এটা আগামী বাজেটে থাকবে বলে আশা করছি। কারণ সর্বত্র সরকারের প্রণোদনা প্যাকেজ আসছে, শিক্ষার ক্ষেত্রে আমরা তেমন কোনো প্রণোদনা প্যাকেজ দেখতে পাচ্ছি না। বাজেট বরাদ্দ শুধু বাড়ালে হবে, সেই বাজেট বরাদ্দকৃত অর্থ যাতে দুর্নীতিমুক্ত ভাবে সেটি ব্যয় করা হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। চলতি অর্থ বছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ ৬৬,৪০১ কোটি টাকা, যা মোট বাজেটের 11.69%। করোনা পরিস্থিতি দেশের শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতের সৃষ্টি করছে তা পুনরুদ্ধারে বরাদ্দের এই পরিমাণ বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেই মত শিক্ষা সংশ্লিষ্টদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। হেফাজতে ইসলামের মুখোশের আড়ালের আসল উদ্দেশ্য জাতির সামনে উন্মোচিত হয়েছে। এ কারণেই কমিটি বিলুপ্তি আর নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা, এমনটা মনে করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিসবাহুর রহমান। তার মতে জঙ্গিবাদ ও নিষিদ্ধ উৎসের অর্থায়নের বিষয় ধামাচাপা দিতেই এই তড়িঘড়ি সিদ্ধান্ত। এই বাস্তবতায় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন হেফাজতের এই পদক্ষেপ নতুন কূটকৌশলের অংশ। অনুকূল পরিবেশ পেলে আবারও উগ্রবাদের প্রকাশ ঘটাবে হেফাজত। এজন্য সরকারকে কোনোভাবেই নমনীয় হওয়া যাবে না। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। রোববার রাত 11টার দিকে ফেসবুক লাইভে এসে হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন আল্লামা জুনায়েদ বাবু নগরী। কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এর কয়েক ঘন্টা পরে নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা আসে, যার আহ্বায়ক জুনায়েদ বাবু নগরী আর প্রধান উপদেষ্টা আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী। 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হচ্ছে। সদস্য সচিব বা মহাসচিব হিসেবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম এর নাম ঘোষণা করার জন্য বলা হয়েছে।
সারা দেশে হেফাজতের তাণ্ডব, গ্রেপ্তার এবং সবশেষ মামুনুল হকের রিসোর্ট কেলেঙ্কারির পর এই কমিটি বিলুপ্তিকে কিভাবে দেখছেন অন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো? রং বদলাবার কারণটা এখন দেশবাসী জেনে গেছে যে তাদেরকে কারা উৎসাহন করে, তাদের নেতৃবৃন্দের মধ্যে কারা কারা পাকিস্তানে গিয়ে উগ্রবাদিতার প্রশিক্ষণ নিচ্ছে। এখন তারা তাদের লক্ষ্যে পৌঁছার জন্য রং বদলাবে। এটার জন্য দেশবাসীকে সতর্ক করা এবং যারা প্রকৃত আলেম তাদেরকে প্রাধান্য দিয়ে তাদের মাধ্যমে দেশবাসীর কাছে সঠিক মেসেজ পৌঁছানো। এই মেসেজগুলো এখন মানুষের কাছে সঠিকভাবে পৌঁছতেই এদের মুখোশ পুরোপুরি উন্মোচিত হয়ে যাবে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা হেফাজতের এই পদক্ষেপকে কূটকৌশলের অংশ হিসাবেই দেখছেন। হেফাজত হচ্ছে ধোঁকাবাজির উস্তাদ, সুতরাং ধোঁকাবাজি ও প্রতারণার কৌশলে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা পুরাতন কমিটিটি ভেঙে দিয়ে একটি নূতন আহ্বায়ক কমিটি করেছে। জানে ভালো করে যে জাতির পিতার মোরাল ভেঙে জাতীয় পতাকা পুড়িয়ে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে তারা রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করেছে। সুতরাং এটার থেকে তারা আর রক্ষা পাওয়ার কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না। দেশের মানুষ ক্ষেপে উঠেছে তাদের বিরুদ্ধে। এদের কোনো মার্সি নয়, এটি বাংলাদেশের মানুষের দাবি। সুতরাং সরকারকে এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাদের মতে অনুকূল পরিবেশ পেলে আবারও উগ্রবাদের প্রকাশ ঘটাবে হেফাজত, যেমন করে 2013 সালের 5 মে এবং 2021 সালের 25 থেকে 27 মার্চ সারা দেশে তাণ্ডব চালিয়েছিল হেফাজতে ইসলাম। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। গেল 26 মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার এসব মামলা দায়ের হলেও সোমবার গণমাধ্যমকে জানানো হয় মামলা 3টিতে হেফাজত নেতা বাবুনগরী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন সহ হেফাজতের 1.5 শতাধিক নেতার নাম উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত প্রায় 3000 জনকে। মামলা 3টিরই বাদী পুলিশ। একই ঘটনায় এর আগে আরও 8টি মামলা হয় থানায়। এর মধ্যে 7টি হাটহাজারী থানায় এবং 1টি পটিয়া থানায় দায়ের করা হয়। কুয়েতে আটক বাংলাদেশের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের কারাদণ্ড 4 বছর থেকে বেড়ে 7 বছর হয়েছে। সোমবার কুয়েতের আপিল আদালত তার কারাদণ্ডাদেশ 3 বছর বাড়িয়েছেন। এছাড়া পাপুলকে 20 লাখ কুয়েতি দিনার অর্থদণ্ডও দেন আপিল আদালত। কুয়েতে পাপুলের বিরুদ্ধে 2টি মামলা হয়। একটি মামলা হয় ঘুষ লেনদেন ও মানব পাচারের অভিযোগে এবং অপরটি অর্থ পাচারের অভিযোগে। এর মধ্যে ঘুষ লেনদেনের দায়ে আগেই তার 4 বছরের কারাদণ্ডাদেশ হয়। একই মামলায় এবার মানব পাচারের দায়ে আদালত 3 বছর কারাদণ্ড এবং 20 লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ড দিলেন। অন্যদিকে তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি এখনও বিচারাধীন। আমের রস ভেবে যারা ম্যাঙ্গো জুস খান তাতে কতটা আছে আম? আমের এমন জুসি সাভারের একটি কারখানা তৈরি করছে পচা দুর্গন্ধযুক্ত পাল্প দিয়ে। একটি দুটি নয়, কারখানাটিতে বিভিন্ন কোম্পানির 32টি নামী ব্র্যান্ডের জুস এবং পানীয় বানানো হচ্ছে অবৈধভাবে। খাদ্য আতঙ্ক ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে 3য় পর্ব। মেহেদী হাসানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। ম্যাঙ্গো জুস উৎপাদনে ব্যস্ত রুটস ফুড নামের এই কোম্পানি। তবে নিজেদের নামে নয়, নামী কোম্পানির নাম ব্যবহার করে বিপুল পরিমাণ জুসের বোতল ও কার্টন সাজিয়ে রাখা বাজারে ছাড়ার অপেক্ষায়। কি দিয়ে তৈরি হয়েছে এই জুস? খুঁজতে বেরিয়ে আসে জুস তৈরির রসদ, আমের পাল্প। সারি সারি সাজানো ড্রাম ভর্তি এই পাল্প দিয়ে কিছু আগেই তৈরি হয়েছে সুস্বাদু জুস। কিন্তু এই পাল্প তো ভয়ানক পচা, দুর্গন্ধযুক্ত। এটা পচা দুর্গন্ধ বাইরে হচ্ছে, যা তাদের কাগজপত্রে লেখা আছে মেয়াদ উত্তীর্ণ। তারা মেয়াদ উত্তীর্ণ, আমরা হাতে নাতে ধরছি। রহস্য বেরিয়ে পড়লে সংবাদকর্মীদের বোঝালেন এই পাল্প আর ব্যবহার করবেন না। একই কোম্পানি বানাচ্ছে হরেক রকম পণ্য, কিন্তু তাও আবার নিজেদের ব্র্যান্ড নয়। বানাচ্ছে দেশের নামি দামি এরকম 4 থেকে 5 ধরনের জুস, তাও আবার ভেজাল এবং পচা আমের পাল্প দিয়ে। শুধু তাই নয়, এই কোম্পানিটি পানিসহ এরকম 31টি প্রোডাক্ট বানাচ্ছে, যা ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে মানব স্বাস্থ্য। কি
নেই কারখানাটিতে। পাশেই বানানো হচ্ছে একাধিক নামী ব্র্যান্ডের পানীয়। তাদের নিজস্ব পণ্য কম জনপ্রিয় বলেই নাকি এসব ব্র্যান্ডের পণ্য বানাচ্ছে তারা। দুটি কোম্পানির সাথে উৎপাদনের চুক্তি দেখাতে পারলেও বাকিগুলো অবৈধভাবেই তৈরি করছে। ডিএসটা অনুমোদন নেই এরকম কোনো খাদ্য বানানো কারোর পক্ষেই মোটামুটি সমীচীন না আমি মনে করি। অন্যায় করছে অবশ্যই, যদি আমরা বাইরে থাকি তাহলে অবশ্যই অন্যায় করছে। কারখানার গোডাউনে দেখা গেল রাসায়নিক ও রঙের মজুদ। এই কারখানার উপরতলায় চলছে আরো বড় কারবার। বিপুল পরিমাণ চানাচুর সহ নামী ব্র্যান্ডের বিভিন্ন খাদ্যপণ্য আগেই তৈরি করে রেখেছে। অনিয়মের দায়ে কারখানাটিকে জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। সিএম লাইসেন্স বেশ কয়েকটি রিনিউ করা নেই এবং আর কয়েকটি একদম লাইসেন্সই তাদের কাছে নেই। সবকিছু অপরাধে আমরা নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী রুটস ফুড অ্যান্ড বেভারেজকে 5 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। হ্যাঁ, এগুলো আমার নষ্ট পাল্পের তৈরি 2টা ব্যাচ হয়েছে, সবগুলো আমরা হেল্ড আপ করে দিয়েছি। এগুলো মাস্ট বি ড্রেন। পরে উৎপাদিত ভেজাল এসব জুস ধ্বংস করে কারখানাটি। জুসের প্রবলেম, হ্যাঁ জুস ভালো না, গন্ধ। মিথ্যা বা প্রতারণামূলক লেবেলিং তৈরি করে কোনো ব্র্যান্ডের খাদ্যকে নতুনভাবে মোড়কজাত করে ভেজাল খাদ্য তৈরি করার যে প্রবণতা, এটা কোনো একটা সিঙ্গেল সংস্থা এটা নিয়ন্ত্রণ করা খুবই অসাধ্য একটা কাজ। এক্ষেত্রে সবাই সম্পৃক্ততা দরকার। বিশ্লেষকরা বলছেন, খাদ্য উৎপাদনে অনিয়ম ভেজাল দূর করতে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। বিশ্বের সর্ববৃহৎ ক্রপ ফিল্ড মোজাইক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধু শিল্পকর্মের ধান কাটা শুরু হয়েছে। সোমবার বগুড়ার শেরপুরের বালেন্দা গ্রামে 100 বিঘা জমিতে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই জমি থেকে প্রাপ্ত ধানের বেশিরভাগ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দেয়া হবে এবং বাকি অংশ স্মারক হিসেবে প্রদান করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছেন। আব্দুল সালাম বাবুর তথ্য এবং চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আকাশ থেকে ভূমির দিকে তাকালেই ধান খেতে দেশের স্থপতির প্রতিকৃতি। শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে গত 29 জানুয়ারি চারা রোপণ করা হয়। উৎপাদিত ধানের চারা রোপণ করার 1 মাসেই দিগন্ত বিস্তৃত মাঠে ফুটে ওঠে বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। 26 এপ্রিল সকালে শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আয়োজনে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি ছিলেন। শস্যচিত্রে বঙ্গবন্ধু গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, বিশ্ব রেকর্ড তৈরি করেছেন। এই কর্মযজ্ঞ এটির শুরুতে এবং আজকে শেষ ধান কাটার উৎসবে আমি থাকতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। জাতির পিতা এই যে সম্মানের জন্য আমি মনে করি বাংলাদেশের 17 কোটি মানুষ গর্বিত হয়েছে, সম্মানিত হয়েছে। ভারত, ব্রিটেন, জাপান ও চীনের রেকর্ড ভেঙে শস্যচিত্রে অঙ্কনকারী পঞ্চম দেশ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয় বাংলাদেশ। আর বগুড়ায় শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবির জন্য আনন্দিত স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 24 ঘন্টায় বিশ্বে আরও 6,64,000-এর বেশি করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে 10,500। এ নিয়ে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 14,84,00,000 আর 31,33,000 ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় ভারতে আরও 3,19,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে 2,007 শতাধিক। দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে 44,000-এর বেশি আক্রান্ত ও 4 শতাধিক মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে ঘাটতির মধ্যেই টিকা মজুত রেখেছে ওয়াশিংটন। এমন সমালোচনার মধ্যেই প্রাপ্যতার ভিত্তিতে অন্যান্য দেশগুলোই 6 কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ছাড় করার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। 24 ঘন্টায় 29,000-এর বেশি আক্রান্ত ও 1,000-এর অধিক প্রাণহানি হয়েছে ব্রাজিলে। অন্যদিকে সময়মতো ভ্যাকসিন সরবরাহ করা নির্ভরযোগ্য পরিকল্পনা না থাকার জেরে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন।
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি অস্ত্র ভাণ্ডারে রোববার আইএসের হামলায় কমপক্ষে 31 সেনা নিহত হয়েছে। হামলাকারীরা সেখানে একটি ঘাঁটি দখল ও অস্ত্র লুট করেছে বলে সোমবার তথ্য দিয়েছে আফ্রিকা নিউজ। সংবাদ মাধ্যমটি জানায়, প্রায় 20টি গাড়িতে করে আইএস ওয়েস্ট আফ্রিকান প্রভিন্সের যোদ্ধারা মাইনক শহরে ওই সামরিক বহরে হামলা চালিয়ে সব সেনা হত্যা করে। এক সপ্তাহ আগেই একই প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে আইএস হামলা চালালে 5 নাইজেরিয়ান সেনা নিহত হয়। চলতি বছর দেশটিতে বর্ধিত নিরাপত্তাহীনতার কারণে বহু সেনা ও বেসামরিকের মৃত্যু হয়েছে। 12 বছরের সংঘর্ষে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে প্রাণ হারিয়েছে 36,000 মানুষ। নিজেদের ভিটে বাড়ি থেকে উৎখাত হয়েছে প্রায় 2 কোটি মানুষ। এবার নিউজ 24 স্পোর্টস। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ড্র করেছে বাংলাদেশ। পাল্লেকেলের ফ্ল্যাট উইকেটে টাইগার ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ের পর ব্যাট হাতে নিজেদেরকে মেলে ধরেছেন লঙ্কান ব্যাটসম্যানরাও। তবে টেস্টের ফলাফল আসার ক্ষেত্রে এই ধরনের উইকেট সহায়ক নয় বলে জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। পাশাপাশি হোম সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজেভাবে হারের পর শ্রীলঙ্কায় টাইগারদের ঘুরে দাঁড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন সুজন। বিস্তারিত রিপোর্টে। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ড্র করেছে বাংলাদেশ। পাল্লেকেলের ব্যাটিং উইকেটে টাইগার ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর নিজেদের শক্তির পরিচয় দিয়েছে শ্রীলঙ্কাও। হাই স্কোরিং ম্যাচে 2 দলের বোলাররা ছিল একেবারেই নিরুত্তাপ। টেস্ট ক্রিকেটে ফলাফল আসার ক্ষেত্রে এ ধরনের উইকেট সহায়ক নয় বলে জানান বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। টেস্ট ম্যাচের উইকেটটা একদম ফ্ল্যাট উইকেট ছিল, যেখানে টেস্ট ম্যাচের এই গরম কন্ডিশনে এই উইকেটে তো আসলে রেজাল্ট হওয়ার ভেরি ডিফিকাল্ট আসলে। তাই আমি মনে করি যে এরপরে আমাদের জন্য অন্যরকম কিছু অপেক্ষা করছে। হোম সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজেভাবে হারের পর শ্রীলঙ্কায় টাইগারদের ঘুরে দাঁড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন সুজন। কত হোম সিরিজে ওয়েস্ট ইন্ডিজে আমরা ভালো করতে পারিনি, সেখান থেকে টেস্ট ম্যাচে কতটুকু ভালো করবে সবার প্রশ্ন ছিল। বাট আই এম ভেরি হ্যাপি যে এইভাবে তারা এখানে আসার পর থেকে ট্রেনিং সেশনগুলো, প্র্যাকটিস ম্যাচ এবং ডেফিনেটলি টেস্ট ম্যাচের শুরু থেকেই যেভাবে এফোর্ট দিয়েছে, এই গরমকে তারা যেভাবে জয় করেছে, আই এম ভেরি ভেরি হ্যাপি। ব্যাটসম্যানরা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশও টেস্ট ক্রিকেটে নিয়মিত জয় পাবে বলেও মন্তব্য করেন খালেদ মাহমুদ। এবং আমরা যদি এইভাবে কম্পিট করতে পারি টেস্ট ম্যাচেস, তাই মনে করি যদি এইভাবে আমরা প্রায় একটা বছর যদি অ্যাটলিস্ট আমরা এরকম ড্র করতে পারি, বেটার ক্রিকেট খেলতে, ভালো ক্রিকেট খেলতে পারি, ব্যাটসম্যানরা উপর থেকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে, তবে একটা সময় আসবে যখন আমরা টেস্ট ম্যাচ জেতা শিখবো ইনশাআল্লাহ। কন্টিনিউয়াসলি ম্যাচ জিতে শিখবো, একটা কনসিস্টেন্সিটা আমাদের জন্য খুব জরুরি। আগামী 29 এপ্রিল ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এখন এ পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।